ছাত্রদের এবং তাদেরই ছাত্র যারা এই 24শে জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিল, তাদেরকে যেভাবে পেটানো হলো, শেষ মুহূর্তে সেই পুরনো কায়দা ট্যাগ দেওয়া যে ফ্যাসিস্টের দালাল, আওয়ামী লীগের দালাল, ছাত্রলীগ, পরে দেখা গেল সে এনসিপি করে বা বিএনপি করে, এরকম আমরা তাকে পেলাম। শুধু তাই না, আমার কাছে একটা ভিডিও পাঠানো হয়েছে, এখনো আমি মানে চেক করে দেখিনি সত্য না মিথ্যা। যিনি পাঠিয়েছেন তিনি খুবই সতর্ক মানুষ, তারপরেও যে ভিডিওটা দেখলাম তিনি বলেছিলেন যে কতগুলো লাশ সেখানে ছিল, শুনলাম তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তো এই দেশে লাশের হিসাব চাইতে গেলে তাকে লাশ বানানো হয়ে যায়, সচিবালয়ে পেটাবেন, এটা তো যারা আন্দোলন করেছেন, যারা এই আন্দোলন সমর্থক, তাদের চেতনার সাথেই তো যায় না। কেন না, আমরা দেখলাম তারা বলে আসলেন হিসাব চেয়েছিলেন শেখ হাসিনার কাছে, অনেক কিছুই পারেননি বলে তাকে উচ্ছেদ করে দিলেন। এখন আপনাদের কাছে হিসাব চাইলে আপনার আলোচনার টেবিলে আসবেন, স্যার যেটা বললো, আপনি আমার প্রস্তাব অস্বীকার করতে পারেন, কিন্তু আলোচনায় বসেন, কথা বলেন। কথা বললে, যেটা আমি আমার পোস্টে বলি এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত দর্শন, যে আলোচনা করলে, কথা বললে পৃথিবীর কোনো বিষয় নাই যে ফয়সালা হবে না। যুদ্ধের ময়দান ঠান্ডা হয় কিন্তু আলোচনার টেবিলেই। যুদ্ধের ময়দানে যুদ্ধের আলোচনা ঠান্ডা হয় না, ওই আলোচনার টেবিলেই। আপনাদের একটা তথ্য দেয়, এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের যে এত এত সংঘর্ষ হয়, এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবারে তারা কিন্তু এখনো মিটিং করে। এত সংঘর্ষের ভিতরেও তাদের একটা প্রতিনিধি দল আছে, কথা না বলুক কিন্তু প্রতি সপ্তাহে একবার তারা বসে। তো আলোচনার দ্বার যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো যে ফ্যাসিস্ট বললেন আপনি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, আলোচনার দ্বার বন্ধ হওয়া মানে তো ফ্যাসিজম। ফ্যাসিজম তো শেখ হাসিনা তো একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, ফ্যাসিজম তো বিশাল কিছু। ফ্যাসিজম তো একটা সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আপনি আমি পড়লাম কিনা সেটাও তো দেখতে হবে। আমি নিজে বললাম আক্তার স্যার ফ্যাসিস্ট, আমাদের সম্পাদক সাহেব ফ্যাসিস্ট, কিন্তু একবার তো ভাবলাম না যে আমি ফ্যাসিস্ট কিনা। ফ্যাসিজমের সংজ্ঞা কি? ফ্যাসিজমের সংজ্ঞা হলো আমি যা বুঝি তাই হয় না, এর বাইরে কথা নেই, সেটাই ফ্যাসিজম। অন্যের আলোচনা শুনতে হবে, হতে পারে সেটা ভুল, তারপরে শুনতে হবে, শুনে তারপর বলতে হবে তোমারটা ভুল, আমি রাইট। এটা হচ্ছে গণতন্ত্র, যেটা স্যার একটু আগে বললেন। আর খুব ভালো লাগলো, আমি নোট করলাম। আমি সাধারণত খুব কম নোট করি, আমি খুব কম লোকেরই লেখা নোট করি। আমি নোট করলাম যে আপনাকে আলোচনার টেবিলে আসতে হবে। যে ছাত্রদের আপনি পেটালেন, তারা হিসাব চাইলো কতজন ছাত্র মারা গেল, তারা টাকা হিসাব চাই, যখন বলে বন্যায় আপনারা 12 কোটি টাকা মারলেন, হিসাব দেন, তখন আমাদের জাতীয় ভাতিজা সে বলে আমার কাছে কেন হিসাব চান, ত্রাণ মন্ত্রণালয়ে যান। এটা কি বক্তব্য হলো? টাকা তো তুলেছিল তারা, টিএসসি তে তারা, টাকা তুললাম আমি, হিসাব দিবেন আক্তার স্যার? টাকা তুলবো আমরা দুইজন, দিবেন কি এডিটর স্যার? এখন আমি যদি বলি আমি তাকে দিয়ে দিচ্ছি, এটা তো হলো না। কারণ জনগণ তো আমাকে টাকা দিয়েছে টিএসসি তে, আমাকে দেখে, ছাত্রদের দেখে, সেই ছাত্ররা এরকম কথা বলে। আপনি যেটা বললেন আপনার যে শিরোনাম, সেই শিরোনামে আসলে শিরোনামের সাথে আপনার কথার মিল আছে, প্রশ্নের মিল আছে। সেটা হচ্ছে এগুলো হচ্ছে সিমটম। একটা সরকার যখন ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ রোগীর যেমন কিছু সিমটম থাকে, যে ডায়াবেটিক্স হলে এরকম খিদা লাগবে, ঘন ঘন পেশাব হবে, হার্ট অ্যাটাক হলে, হার্টের রোগ হলে বেশি দূর হাঁটতে পারবে না, চর্বি খাবার খাইতে পারবে না, ব্যথা পাবে বুকে, আন্ডা খাইতে পারবে না, কষ্ট হবে কুসুম খাইলে। তো এদের দশাটাতে এগুলো হচ্ছে সিমটম। আর যেটা বললেন না যে সংস্কার এগুলো গুল্লি মারতে হবে, তারা ভাষায় বলবেন। ফরিদ ভাই, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আক্তার ভাই একটা বিষয় খুব বলছেন, যে এই যে ভিসার, পাকিস্তানের নাগরিক বাংলাদেশে ঢুকতে হলে ভিসার প্রয়োজন নেই, হ্যাঁ, বা পোর্ট এন্ট্রি যেটা এই সিস্টেমে, এতে করে কিন্তু মানে অনেক দর্শক লিখতেছেন যে আপনারা জানেন যে বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তানে অনেক জঙ্গি রয়েছে যারা যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে এবং বাংলাদেশের পরিস্থিতিটা গুলাটে করে দিতে পারে। হ্যাঁ, এই কারণে নাকি দর্শক বলতেছেন, এই কারণে নাকি এই ভিসা সিস্টেমটা তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? আপনাকে খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ, যেটা স্যার প্রথমে বলেছেন। ভাই ওই আফগানিস্তানের রাস্তা হবে না, ওই যে স্যার যেটা বলছেন না, ওইখানে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি, ওগুলো নিয়ে যে সমস্যা হবে। আটকে পড়া বাংলাদেশি যারা আছে ওইখানে, যারা 3 জেনারেশন যাবত ওইখানে থাকে বা 2 জেনারেশন যাবত, তাদের নিয়ে প্রকট একটা সমস্যা হবে। পাকিস্তান আসলে খুব ধরিবাজ, তারা তো আজ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধে তারা তাদের ভুল স্বীকার করে নাই, ক্ষতিপূরণ দেওয়ার তো প্রশ্নই আসে না।
জামাতি বলে স্বীকার করেনি, আর পাকিস্তানের কেন করবে? এরা কি করবে জানেন? এই সুযোগে বাংলাদেশি যারা আছে 3 জেনারেশন আজ পর্যন্ত নাগরিকত্ব পায় নাই, কেউ মুচি, কেউ মেথর, কেউ নাপিত বানায় রাখছে না পাকিস্তানিরা আমাদের। সেই বাংলাদেশিদের, জি করাচিতে না শুধু, আরো আছে, করাচিতেও বললে আরো আছে, ওগুলো আমি টেকনিক্যাল কারণে এখানে বলতে পারতেছি না, আরো বহু জায়গায় বাংলাদেশিরা আছে পাকিস্তানি, সেগুলোকে ঘেটি ধরে পাঠিয়ে দিবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা ঘটবে, সবচেয়ে বিপজ্জনক যেটা বললেন, জঙ্গিবাদ। এখন দেখবেন পাকিস্তান থেকে মৌলবীরা আইসা, ওই যে স্যার যেটা বললেন, এরা দেখবেন জানাজা এখন লম্বা হবো, জানাজা এখন এর মৌলবীরাও এখন পাকিস্তান থেকে এসে দেখবেন জানাজা করাবে। একটা কথা বলে রাখলাম আপনাকে। আর পাশাপাশি যেটা ঘটবে, বাংলাদেশ থেকে এক শ্রেণীর, সবাই না, সব মৌলবী তো আর জঙ্গি না, সব মৌলবী তো আর মারামারি করে না, যেমন সব রাজনীতিবিদ দুর্নীতিবাজ নয়, সংখ্যায় কম। স্যার যেটা চমৎকার একটা কথা বলছেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে দুর্নীতিবাজ আছে, এই সরকারেও আছে, কিন্তু সংখ্যাটা খুব কম, আমরা ঐক্যবদ্ধ না। এটা হচ্ছে আজকের সবচেয়ে বড় কথা, যে আমরা যারা ভালো মানুষ তারা ঐক্যবদ্ধ না, ওই মুষ্টিমেয় এরা ক্ষুদ্র অংশ, আমরা এদের ভিতরে রুখে দাঁড়ালে কেউ দুর্নীতি করার সাহস করে না। আমরা দুর্নীতি করে 2000 কোটি টাকা কামাইলে তারা সালাম দেই, আখতারুজ্জামান স্যাররা দেখে অ্যাভয়েড করে চলে যাই, তো দুর্নীতিবাদী তো জন্মাবে। দোষটা তো আমাদের ভাই, দোষটা তো সরকারের না শুধু, এটাও তো মানতে হবে। আমরা সালাম কারে দেই? আমরা আগে দেখবো যে আখতারুজ্জামান স্যারের হাতে পাওয়ার আছে কিনা, তিনি মন্ত্রী কিনা, আর তার গুলশান প্রণীতে 20 তলা বাড়ি আছে কিনা, তাহলে সালাম একটু বেশি দিই। এ তো হবে না, তাইলে তো ঝামেলা হবে, দুর্নীতি হবেই। দুর্নীতি হচ্ছে আসল সমস্যা বাংলাদেশ না, সারা পৃথিবীর এই দরিদ্র দেশগুলো, শুধু বাংলাদেশে না, পাকিস্তানে বলেন, ভারতেও বলেন, ইনক্লুডিং ভারত যদিও ডেমোক্রেটিক কান্ট্রি, তারপরেও সেখানে দুর্নীতি সমস্যা। আফ্রিকায় যান, তারা দরিদ্র। কেন তারা দরিদ্র? কারণ দুর্নীতি। দুর্নীতি শুধু তো একটা জাতীয় রোগ না, এটা আন্তর্জাতিক রোগ, বিরোধিতা করতে হবে, যে ব্যাপারে আমরা কেউ কথা বলি না। শুধু কুর্সি পাল্টাও, কুর্সি পাল্টাও, কুর্সি চাই, কুর্সি বদলায়, আর বহিষ্কার করো, ধরে নিয়ে নতুন নেতা বানাও, আর যে একটু উচিত কথা বলবো তারা বহিষ্কার করো, ঠিক আছে? যেটা বললেন পাকিস্তানের এই যে ভিসার ব্যাপার, যে দেশে লাওসের মতো, আপনার এখানে বলছি, আমি লাওসে যেতে চেয়েছিলাম, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আমি ভাবছিলাম লাওসে যাব, কারণ উন্নত দেশে যাইতে অনেক টাকা লাগে, ঠিক আছে, আমার তো অত টাকা নাই। তাই আমি ভাবলাম যে ছোট্ট একটা দরিদ্র দেশে গিয়ে থাকি, খরচ কম হবে। আমি আবেদন করতে করতেই 10 দিনের মধ্যে, মানে এটা গত মাসের কথা বলতেছি, লাওসের ভিসা বন্ধ। এই নিউজ আসার আগেই আমি এম্বাসিতে ফোন করলাম, বললো যে হ্যাঁ ক্লোজ করে দেওয়া হয়েছে, আপনি আবেদন করেন, পাবেন না। এই হচ্ছে আমাদের লাওসের মতো একটা দরিদ্র দেশ, যেখানে বাঙালিকে ভিআইপি মনে করা হয়। এই দেশে আপনি কি জানেন, শুনলে বিস্মিত হয়ে যাবেন, জাম্বিয়ার মতো দেশ এখন আমাদের ভিসা দেয়। জাম্বিয়া, আফ্রিকা, মানে আপনি এখন সুদান ছাড়া কোথাও ভিসা পাবেন না, ভিসাটা এরকম হয়ে গেছে। কঙ্গো তো আগে অনারেবল ছিল, সেটাকে এখন ভিসা, কঙ্গোতে ভিসা লাগে এখন। এই হচ্ছে আমাদের দেশ। তখন আপনি পাকিস্তানে খুলে দিলেন, আপনি যখন পাকিস্তানকে আমাদের দেশের জন্য খুলে দিলেন, এটা সারা বিশ্ব কিভাবে দেখবে? এটা আমেরিকা কিভাবে দেখবে? এটা ইউরোপ কিভাবে দেখবে? পাকিস্তান একটি সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানিকারক রাষ্ট্র, আমরা মানি বা না মানি, সারা পৃথিবীতে এটা স্বীকৃত। এমনিতে অভিযোগ আছে যে পাকিস্তান এই আন্দোলনের সাথে জড়িত, পাকিস্তানের পন্থী এই সরকার, এই অভিযোগ আছে। তার মধ্যে যখন আপনি এটা খুলে দিলেন, তখন এই দেশ সম্পর্কে সারা বিশ্বে, এমনিতেই এই 15 দিন যাবতীয় আমরা দেখতেছি বাংলাদেশের ভিসা নিয়ে খুবই কঠোরতা অবলম্বন করা হয়েছে। আমার গত সপ্তাহে বেলজিয়ামে আবেদন করার কথা, আপনি জানেন। আমাকে আমার যারা অ্যাডভাইজার বলছে আবেদন করো না, কেন? ভিসা এখন দিবে না। আমি যখন লাওসে ভিসা না পেলাম, তখন যে চলে যেতে হবে তার এক জায়গায়, কেন এক জায়গায় দীর্ঘদিন থাকা যাবে না। আমি তো বাংলাদেশে তো মানুষ তো পছন্দ করি না। আমি যদি আরেকটা তথ্য দিই, একজন দর্শক আছে, আমি কিন্তু অনেক দিন ধরে মানে ফলো করতেছিলাম, তুর্কি যেটা আর, হ্যাঁ, মানে বাংলাদেশে তুর্কি, আমি জানি না, দর্শকরা খুব প্রশ্ন করতেছেন বা অনেকেই, আপনি জানেন কি না, বাংলাদেশে কিন্তু পট পরিবর্তন তুর্কি একটা ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল, বিশাল পাকিস্তানের চেয়ে বিশেষ সত্য, এবং আমরা ভূমিকা রয়েছে। হ্যাঁ, নিঃসন্দেহে শুনেন, এই যে অনারাইভাল করলো, দেখবেন অনেক আফগানিস্তানি টেররিস্ট চলে আসবে। তারপর আফগানিস্তানের যে 40 লাখ অবৈধ আফগানিস্তানে পাকিস্তানে আছে, এদের তো আফগানিস্তানে যেতে পারতেছে না, কারণ আফগানিস্তান দরিদ্র দেশ। এই লোকগুলো দেখবেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে আসবে। যেমন বাংলাদেশের রোহিঙ্গারা, আপনি কি জানেন? এটা স্যার যেহেতু ট্রাভেলের বিজনেসের সাথে জড়িত সম্ভবত, এবং এই ব্যাপারে তিনি গবেষণা করেন,
এই যে বাংলাদেশের রোহিঙ্গারা বাংলাদেশের এই বার্মা রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট করে সৌদি আরব চলে গেছে হাজার হাজার, কাতারে চলে গেছে হাজার হাজার, যত আকাম কুকাম করতেছে সব দায়ভার আমাদের বাংলাদেশে, কারণ পাসপোর্ট বাংলাদেশি। তো এখন আফগানিরা বাংলাদেশি পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে চলে আসবে যারা টেরোরিস্ট বা দরিদ্র, তখন কি হবে এই দেশটা আমাদের? তখনই আমাদের দেশটা সারা পৃথিবীতে রেকর্ড তো হবেই। এদেশে ইউনিট সরকার লাসের মতো যদি পাবলিকের এটা তার গুম করতে পারবে, মানে হিসাব গোপন রাখতে পারবে না যে কতজন পাকিস্তানি আসে বাংলাদেশ থেকে, কিন্তু কেউ যাবে না স্যার, যেটা বললেন একটা লোক যত বাংলাদেশে কিন্তু পাকিস্তান প্রেমে গিজ করে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশ আপনি অলি গলিতে যত, বাংলাদেশে আমি গ্যারান্টি দিলাম, বাংলাদেশে ইমরান সরকার বাংলাদেশের নেতাদের চাইতে খালেদা জিয়া শেখ হাসিনা ব্যতীত পাকিস্তানের যে কোনো নেতা এখানে এসে যদি ইলেকশন করে তারা বিপুল ভোটে পাশ করবে। এরকম বাংলাদেশের পাকিস্তান প্রেম, একজনও কিন্তু পাকিস্তান যাবে না। ফরিদ ভাই, একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট খেলা, বাঙালি একটা ছেলে পাকিস্তানি জার্সি গায়ে দাঁড়িয়ে আছে, ভাইরাল হয়েছে, এবং সে বলেছে, সে প্রাউডলি বলেছে যে আমি পাকিস্তানকে ভালোবাসি, গোপন রাখবো কেন? এখন আমি স্যারের ভাষায় ফেরত যাই, এই দেশটা তো আমাদের প্রজন্মকে তো পাকিস্তানি করে ফেলা হয়েছে, এর জন্য তাই আমরাই ওদের দোষে আমি কি করবো? ওই ছেলেটার মাথায় এটা ঢুকেছে, কারা দায়ী? আমরা দায়ী, আমরা সবাই দায়ী, আওয়ামী লীগ দায়ী, বিএনপি দায়ী, যারা রাজনীতিবিদ তারা দায়ী, তার চেয়ে বেশি দায়ী তার শিক্ষক বেশি দায়ী। তার মা বাবা তাকে কোনোদিন মুক্তিযুদ্ধের গল্প শোনায় নাই, তাইলে সে পাকিস্তানকে, আমি তো পারি না, আমি তো পাকিস্তানকে রাষ্ট্র হিসেবে বলতেছি না, আমি পাকিস্তানের ৭১ ভূমিকা তো আমি তো গল্প শুনেছি, আমার বাপ তো মুক্তিযোদ্ধা না, আমি শুধু মুক্তিযোদ্ধাদের কাছে গল্প শুনেছি, আমি মেজর আখতারুজ্জামানদের কাছে গল্প শুনেছি মুক্তিযুদ্ধে, তারপরে আমি পাকিস্তানকে বন্ধ করতে পারি না। আপনি দেখেন এরা কেন, এটা একজনে কিন্তু যাবেন, একজনে মেজর আখতারুজ্জামান যদি বলে তোরে পাসপোর্ট দিমু, তোর বিমান ভাড়া দিমু, তারপরে পাকিস্তান যাবে না, আমি লিখে দিলাম আপনাকে। ১০০ জন যদি পাকিস্তানি বাংলাদেশে ঢুকে, তাহলে ভাই ও যাবে কেন? ওইখানে তো বাদ পাবে নাকি, রুটি খেতে হবে। ১০০ মানে 100:100 এরকম হবে বাংলাদেশ পাকিস্তানের। তো এইটা ভয়ঙ্কর একটা ক্ষতি হলো। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক ভাবে আমরা বিপদে পড়ে গেলাম, আমাদের ভিসা আরো বন্ধ হয়ে যাবে। জি।